আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। I know that choice is coming, perfume regret. You got me thinking back when you were mine. Ooh. And now I'm all upon you. What you expect? But you're not coming home with me tonight. আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। আজ যখনই ডাকি জানি তুমি দেবে সারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। You just want attention. I knew from the start. You're just making sure I'm never getting over you. গানে নতুন করে এলো সুর, এ যেন আগের চেয়ে সমধুর। নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর, নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর। বয়ে চলেছে যে তাই ভালোবাসার এক ধারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। You just want attention. গেছি তারা। Baby, you just hit the violence. Someone new. Yeah, you just want attention. I knew from the start. Gentlemen, may I have your attention, please? The show starts in
একজন কি লিখেছে, প্রাণপ্রিয় ভাবি বিসিএস কেডারগণ, শুভ দুপুর, ক্লাস শুরু 12-10 মিনিট, ধন্যবাদ। একটা গান, আতিক ইসলাম রানা একটা গান শুনতে চাই আপনার কণ্ঠে। 10-এ তো শুরু হবে ক্লাস, তাহলে তো আরো সুবিধা কি। হ্যাঁ, আমি আর গান পারি না ভাই, আর মনে নাই, বুঝছেন। আর জিয়া স্যারকে ফ্লোরে রেখে আমি গান, ইতিহাস তা বলে না। ঠিক আছে, তাহলে 10-এই শুরু হবে, আমি বসি 3 মিনিট রেস্ট নেই, একটু পানি খাই, পারলে একটু চা বস, তবে ওইটা ফেলে দিতে হবে, এটা ঠান্ডা। না না, শুনবে কেন, অফ রাখেন, অফ রাখেন। সালাম, চাইয়া চাইয়া দেখ নাকি। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যে বা যারা আমাদের সাথে আজকের এই যে লুকমান ভাইকে প্রথমে দেখলাম ভিডিও ওপেন করে আছে আমাদের সাথে, যাই হোক, আর কে কোথায় আছেন, কাউকে তো দেখি না। মিজান ভাই আছেন কিন্তু ভিডিও ওপেন নাই, জয় জুবাইর আছেন কিন্তু ভিডিও ওপেন নাই, বিষয় কি। এই যে শামস ভাই আছেন আর লুকমান ভাই অল টাইম ভিডিও নেড়ে আমার সাথেই আছেন। হুম, রনি মনে হয় ভিডিও ওপেন করেছেন, দেখি কারা কারা। আচ্ছা যাই হোক, জান্নাতুল ফেরদৌস। আমরা আমাদের এই মুহূর্তের আলোচনা হচ্ছে বাংলাদেশের জাতীয় অর্জন। আমরা বাংলাদেশের জাতীয় অর্জন নিয়ে এখন আলোচনা করব। বাংলাদেশের জাতীয় অর্জন হচ্ছে আমাদের আজকের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থী, খাতা কলম নিয়ে বসে পড়েন, জাতীয় অর্জন করব। কিন্তু আমি হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, অনেকেই সালাম দিয়েছেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সাবরিনা আছেন, তারপর হচ্ছে জয় জুবায়ের আছেন, কাকলি আবেদিন। কি অবস্থা, তুমি কেমন আছো? ভালো লাগে। রাবেয়া সুলতানা সালাম দিয়েছেন, যেটা হচ্ছে এত ক্লাস আপনারা কেমনে করেন? হ্যাঁ, সারাটা দিন ক্লাস করেন, মনে হয় সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন যে স্যার কেডার হওয়ার আগ পর্যন্ত আর পর্দার সামনে থেকে যাব না, নাকি? শুধু আমার না, প্রত্যেকটা টিচারের ক্লাস কিন্তু করতে হবে।
বাংলাদেশ অ্যাফেয়ার্স আর সাধারণ জ্ঞান পড়লেই যে শুধু ক্যাডার হয়ে যাবেন তা না। জানি না আপনারা প্রত্যেক টিচারে ক্লাস করেন কিনা, তবে আমি অনুরোধ করব প্রত্যেকটা টিচারে ক্লাস করবেন। তখন দেখা যাচ্ছে আপনার, হ্যাঁ শাহাদা আক্তার আপনিও আসেন, ওয়ালাইকুম সালাম, আপনি সকালের ক্লাসেও ছিলেন দেখতে পাচ্ছি। তো যারা যারা এত লং টাইম বসে বসে ক্লাস করতেছেন, এর ফলাফল অবশ্যই আপনারা পাবেন, পরীক্ষার হলে গিয়েই প্রমাণ পাবেন। অনেক আপনার মতো অনেক শিক্ষার্থী রয়েছে যারা এইমাত্র ঘুম থেকে উঠতেছে, ধীরে ধীরে এই যে এইভাবে মুরানি দিচ্ছে, কি আরামের ঘুম হয়েছে, আর এর ভিতরেই কিন্তু আপনি অলরেডি 2 ঘন্টা পড়াশোনা করে ফেলেছেন। সো তার সাথে আপনার পার্থক্য হবে না? 100% পার্থক্য তৈরি হবে ইনশাল্লাহ। বিসিএস ক্যাডার হলে এগুলো কি কাজে লাগবে? আরে অবশ্যই, এগুলো না, এগুলো তো আপনি তখন বিসিএস ক্যাডার হবেন, আপনি তখন আরো বেশি পড়বেন। এখন তো কম পড়েন, আরো বেশি পড়বেন। তখন আপনার বাংলাদেশ সম্পর্কে জানবেন, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবেন, সংবিধান মুখস্থ করে ফেলবেন। কারণ কি, আপনি বাংলাদেশের প্রথম শ্রেণীর কর্মকর্তা। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং জাতীয় অনুষ্ঠানে আপনাকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে হবে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যখন বিদেশ সফরে যাবেন, তখন আপনাকে হয়তো কোনো জায়গায় স্পিচ দেওয়া হতে পারে, আপনি আপনার বাংলাদেশকে উপস্থাপন করতে হবে। বুঝতে কি পেরেছেন? তখন তো আরো বেশি পড়বেন, এখন তো কিছুই না। আরে আপনারাই তো প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন সময় জাতিসংঘে যাবেন, বিভিন্ন সময় কমনওয়েলথ সম্মেলনে যাবেন, বড় বড় জায়গায় তো আপনারাই যাবেন। বুঝতে পেরেছেন? এই যে আজকে যারা পরিশ্রম করতেছেন, প্রধানমন্ত্রীর সাথে যখন ভাই বিদেশে যাওয়ার জন্য কাগজ আসবে আপনার কাছে, কি একটা ফিলিংস কাজ করবে, স্ট্যাটাস দিবেন আগামী 3 দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটু যুক্তরাষ্ট্র সফরে যাব। ফিলিংসটা কেমন থাকবে? হ্যাঁ, এইরকম দিনের অপেক্ষায় থাকেন। আমি বিশ্বাস করি এবং মন থেকে দোয়া করি, আল্লাহ যাতে এখানে যারা জয়েন করেছেন, আমার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়ার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আল্লাহ যেন একটা অন্তত একটা রিজিকের ব্যবস্থা করে দেন, সৎভাবে যাতে রিজিক অর্জন করতে পারে, এই দোয়া করি, আমি সব সময় করি। আমরা বাংলাদেশের জাতীয় অর্জন নিয়ে আলোচনা করব। লিখবেন 16ই ডিসেম্বর 1971 সালে, লিখেন 16ই ডিসেম্বর 1971 সালে, 16ই ডিসেম্বর 1971 সালে বিশ্বের মানচিত্রে, বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন দেশ হিসেবে, 16ই ডিসেম্বর 1971 সালে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। দাড়ি দিয়ে লিখবেন, দাড়ি দিয়ে লিখবেন এই রাষ্ট্রটি সৃষ্টির পর থেকে, এই রাষ্ট্র বলতে আমরা বাংলাদেশকে বুঝাচ্ছি, এই রাষ্ট্রটি সৃষ্টির পর থেকে প্রতিটি অর্জন বিশ্বের কাছে, এই রাষ্ট্রটি সৃষ্টির পর থেকে, এই রাষ্ট্রটি সৃষ্টির পর থেকে প্রতিটি অর্জন বিশ্বের মানচিত্রে, প্রতিটি অর্জন বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মাথা উঁচু করে, প্রতিটি অর্জন বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে মাথা উঁচু করে, নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। আসেন প্রাণপ্রিয় ভাবি বিসিএস ক্যাডার অফিসাররা, এটা জুবের ভাইয়ের ডায়লগ আমার মুখ দিয়ে চলে আসছে। আচ্ছা যাই হোক, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা একটু মার্কার আগে খুঁজে নেই, দাঁড়ান, যাতে মার্কার খুঁজে। প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত লিখে আন্ডারলাইন করবেন।
জাতীয় সঙ্গীত লিখে আন্ডারলাইন করবেন। লিখবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানের প্রথম 10 লাইন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানের প্রথম 10 লাইন। আমার সোনার বাংলা গানের প্রথম 10 লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে পরিচিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানের প্রথম 10 লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে পরিচিত। বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে পরিচিত। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এটি সর্বপ্রথম, এটি সর্বপ্রথম 1905 সালে, এটি সর্বপ্রথম 1905 সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। এটি 1905 সালে সর্বপ্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। এটি 1905 সালে সর্বপ্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। তো প্রাণপ্রিয় শিক্ষার্থী, যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি প্রথম কত সালে প্রকাশিত হয়? 1905 সালে। কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন পত্রিকায়। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন আমার সোনার বাংলা গানটি, আমার সোনার বাংলা গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের, আমার সোনার বাংলা গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। আমার সোনার বাংলা গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। আমার সোনার বাংলা গানটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। প্রাণপ্রিয় শিক্ষার্থী, অনেক জায়গায় আসে এই যে গীতবিতানের পরিবর্তে আসে কিন্তু স্বরবিতান, এটাও সঠিক। কারণ কি, গীতবিতানের কাব্যগ্রন্থের একটি অংশ হচ্ছে স্বরবিতান। এর জন্য যদি দুইটা একসাথে থাকে আপনি দিবেন গীতবিতান, আর গীতবিতান যদি না থাকে তাহলে আপনি দিবেন স্বরবিতান। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এই গানের সুরকার, এই গানের সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর, এই গানের সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর, এই গানের সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। নিচে স্টার চিহ্ন 3টা দিয়ে লিখবেন, নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন 3রা মার্চ 1971 সালে, 3রা মার্চ 1971 সালে ঢাকার পল্টন ময়দানে, 3রা মার্চ 1971 সালে ঢাকার পল্টন ময়দানে, 3রা মার্চ 1971 সালে ঢাকার পল্টন ময়দানে তৎকালীন ছাত্রনেতা, ঢাকার পল্টন ময়দানে তৎকালীন ছাত্রনেতা শাহজাহান সিরাজ, ঢাকার পল্টন ময়দানে তৎকালীন ছাত্রনেতা শাহজাহান সিরাজ জাতীয় সঙ্গীত বাজানোর মাধ্যমে, জাতীয় সঙ্গীত বাজানোর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন, জাতীয় সঙ্গীত বাজানোর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। তাহলে প্রশ্ন কিন্তু হবে যে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কত তারিখে উত্তোলন হয়েছে? আমরা পড়েছি কিন্তু 3রা মার্চ 1971। কোন জায়গায় হয়েছে? পল্টন ময়দানে। কোন ময়দানে?
পল্টন ময়দানে কে উত্তোলন করেছেন? শাহজাহান সিরাজ। তাহলে দেখেন আমরা এই জায়গা থেকে 3টা প্রশ্ন কিন্তু আমরা পেয়ে গেছি। আবার এই লাইনটা বলি, 3রা মার্চ 1971 সালে ঢাকার পল্টন ময়দানে তৎকালীন ছাত্রনেতা শাহজাহান সিরাজ জাতীয় সঙ্গীত বাজানোর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। আমরা পরবর্তী অংশে চলে যেতে চাই। তাহলে দেখেন প্রশ্ন হবে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি কত সালে প্রকাশিত হয়? 1905 সালে। কোন বটতলায়? বটতলা 2 মার্চ। প্রিয় শিক্ষার্থী, আপনার আতিকুল ইসলাম রানা, 2 মার্চ হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আর জাতীয় সঙ্গীত 3 তারিখ বাজিয়ে পতাকা আবার উত্তোলন করা হয়েছিল, কিন্তু প্রথম পতাকা বলি নাই, আমি বলেছি প্রথম জাতীয় সঙ্গীত। তাহলে জাতীয় সঙ্গীতটা প্রথম প্রকাশিত বাজানো হয়েছে 3 তারিখে, আর সাথে সাথে পতাকাটা উত্তোলন করা হয়েছিল, কিন্তু পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল 2 মার্চ। দেন জাতীয় সঙ্গীতটা একটু শুনে আসি, ভালো লাগবে। একটু শোনার দরকার আছে তো। এই দাঁড়ান না কেন? যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আল্লাহ আল্লাহ আল্লাহ। ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে মরিমা, হায় রে ও মা, ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে ও মায়া প্রাণে তোর ভরা দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে, মা তোর মুখে। আমরা বহু শুনেছি। আমরা জাতীয় পতাকা নিয়ে আলোচনা করব। জাতীয় পতাকা লিখে আন্ডারলাইন করবেন। প্রিয় শিক্ষার্থী, আমরা জাতীয় পতাকা নিয়ে আলোচনা করব। লিখবেন
বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম গৃহীত হয় 17 জানুয়ারি 1972 সালে। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম গৃহীত, এটা বিসিএস এর প্রশ্ন। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম গৃহীত হয় 17 জানুয়ারি 1972 সালে। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম গৃহীত হয় 17 জানুয়ারি 1972 সালে। এটা বিসিএস এসেছিল। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। 2 মার্চ 1971 সালে, 2 মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আসম আব্দুর রব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আসম আব্দুর রব বাংলাদেশের আসম আব্দুর রব বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করেন। আমি প্রথম থেকে বলি, 2 মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আসম আব্দুর রব বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করেন। 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। মানচিত্র খচিত জাতীয় পতাকার রূপকার। মানচিত্র খচিত জাতীয় পতাকার রূপকার। মানচিত্র খচিত জাতীয় পতাকার রূপকার শিব নারায়ণ দাস। মানচিত্র খচিত জাতীয় পতাকার রূপকার শিব নারায়ণ দাস। মানচিত্র খচিত জাতীয় পতাকার রূপকার শিব নারায়ণ দাস। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। বাংলাদেশের বর্তমান পতাকার রূপকার কামরুল হাসান। বাংলাদেশের বর্তমান পতাকার রূপকার কামরুল হাসান। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। বিদেশে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন হয়। বিদেশে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন হয় 18 এপ্রিল 1971 সালে। বিদেশে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন হয় 18 এপ্রিল 1971 সালে ভারতের কলকাতায়। 18 এপ্রিল 1971 সালে ভারতের কলকাতায় পাকিস্তান হাই কমিশনারের কার্যালয়ে। আমি প্রথম থেকে বলি, বিদেশে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন হয় 18 এপ্রিল 1971 সালে ভারতের কলকাতায় পাকিস্তান হাই কমিশনারের কার্যালয়ে। ভারতের কলকাতায় পাকিস্তান হাই কমিশনারের কার্যালয়ে। তাহলে বিদেশে কত তারিখে হয়েছিল? 18 এপ্রিল 1971 সালে। কোন দেশে? ভারতে। ভারতের কোন শহরে? কলকাতায়। কলকাতার কোন জায়গায়? পাকিস্তান হাই কমিশনারের কার্যালয়ে। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আমাদের দেশে যেমন বিভিন্ন রাষ্ট্রদূতের কার্যালয় আছে, ঠিক তখন ভারতে পাকিস্তানের একটা রাষ্ট্রদূতের কার্যালয় ছিল, সেখানে উত্তোলন করা হয়েছিল। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। বিদেশে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। বিদেশে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন এম হুসেন আলী। বিদেশে প্রথম
জাতীয় পতাকা উত্তোলন করেন এম হুসেন আলী। বিদেশে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন এম হুসেন আলী। বিদেশে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন এম হুসেন আলী। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু প্রিয় শিক্ষার্থী। নিচে স্টার চিহ্ন 3টা দিয়ে লিখবেন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। 23 মার্চ 1971 সালে 23 মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 23 মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। 23 মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। লিখতে পেরেছেন? তাহলে দেখেন আমরা 3টা তারিখ জানলাম যে প্রথম হয়েছে 2 মার্চ, বিদেশে হয়েছে 18 এপ্রিল, বাংলাদেশে হয়েছে 23 মার্চ। আমরা পরবর্তী পয়েন্টে যেতে চাই। এই যে আসম আব্দুর রব যিনি প্রথম করেছিলেন, ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে যে করেছিলেন ধানমন্ডির এই বাড়িতে। জাতীয় প্রতীক লিখে আন্ডারলাইন করবেন। 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 লিখবেন বাংলাদেশের জাতীয় প্রতীক হলো, বাংলাদেশের জাতীয় প্রতীক হলো উভয় পাশে। বাংলাদেশের জাতীয় প্রতীক হলো উভয় পাশে ধানের শীষ দ্বারা বেষ্টিত। এই যে ধানের শীষ, উভয় পাশে ধানের শীষ দ্বারা বেষ্টিত পানিতে ভাসমান শাপলা। বাংলাদেশের জাতীয় প্রতীক হলো উভয় পাশে ধানের শীষ দ্বারা বেষ্টিত পানিতে ভাসমান শাপলা ও এর শীর্ষ চূড়ায়, মানে একবারে উপরে আঁকি, এর শীর্ষ চূড়ায় সংযুক্ত 3টি পাট গাছের পাতা এবং এর শীর্ষ চূড়ায় সংযুক্ত 3টি পাট গাছের পাতা, এর শীর্ষ চূড়ায় সংযুক্ত 3টি পাট গাছের পাতা এবং 2 পাশে 2টি করে তারকা, এবং 2 পাশে 2টি করে তারকা, মোট 4টি তারকা নিয়ে, মোট 4টি তারকা নিয়ে বাংলাদেশের জাতীয় প্রতীক গঠিত। মোট 4টি তারকা নিয়ে বাংলাদেশের জাতীয় প্রতীক গঠিত। আমি প্রথম থেকে বলি প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশের জাতীয় প্রতীক হলো উভয় পাশে ধানের শীষ দ্বারা বেষ্টিত পানিতে ভাসমান শাপলা ও এর শীর্ষ চূড়ায় যে দেখতে পাচ্ছেন সংযুক্ত 3টি পাট গাছের পাতা, 2 পাশে 2টি করে তারকা, মোট 4টি তারকা নিয়ে বাংলাদেশের জাতীয় প্রতীক গঠিত। মোট 4টি প্রতীক নিয়ে, 4টি তারকা নিয়ে বাংলাদেশের জাতীয় প্রতীক গঠিত। আপনার চাকরির পরীক্ষা প্রশ্ন হবে বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? 4টি তারকা। কয়টি পাট গাছের পাতা? 3টি। উভয় পাশে কি রয়েছে? ধানের শীষ। পানিতে ভাসমান কি? শাপলা। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন।
বাংলাদেশের জাতীয় প্রতীকের রূপকার। বাংলাদেশের জাতীয় প্রতীকের রূপকার। বাংলাদেশের জাতীয় প্রতীকের রূপকার। আপনারা একটু কষ্ট করে কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেন। বাংলাদেশের জাতীয় প্রতীকের রূপকার কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেন। প্রিয় শিক্ষার্থী লিখেছেন, দেখি কারা কারা লিখেছেন জাতীয় প্রতীকের রূপকার কে? পাট গাছের পাতা কেন ডাক্তার সানজিদা আপনাকে বুঝাবো? মনে নাই? আহারে ভাই, এ তো সহজ প্রশ্ন। এই যে মিশেল রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী লিখবেন বাংলাদেশের জাতীয় প্রতীকের রূপকার কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় প্রতীকের রূপকার কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় প্রতীকের রূপকার কামরুল হাসান। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের জাতীয় প্রতীকের মাধ্যমে, বাংলাদেশের জাতীয় প্রতীকের মাধ্যমে বোঝানো হয়েছে, বাংলাদেশের জাতীয় প্রতীকের মাধ্যমে বোঝানো হয়েছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং অর্থনীতির চিত্র। বাংলাদেশের জাতীয় প্রতীকের মাধ্যমে বোঝানো হয়েছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং অর্থনীতির চিত্র। হেডলাইন করবেন জাতিসংঘে বাংলাদেশ। হেডলাইন করবেন জাতিসংঘে বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশ লিখে আন্ডারলাইন করবেন। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, লক্ষণীয় ব্যাপার, অনেকগুলো চাকরির পরীক্ষা প্রশ্ন আসে। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? প্রথম মহাসচিবের নাম কি? কে কততম ছিলেন? এইরকম একটা প্রশ্ন অনেকগুলো চাকরির পরীক্ষা আসে। অথবা কোন দেশের নাগরিক ছিলেন? আসেন আমরা একটা শর্ট টেকনিকের সাহায্যে এগুলো জেনে নেই। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন জাতিসংঘের মহাসচিবদের নাম মনে রাখার সহজ কৌশল। জাতিসংঘের মহাসচিবদের নাম মনে রাখার সহজ কৌশল। জাতিসংঘের মহাসচিবদের নাম মনে রাখার সহজ কৌশল। আমি লিখি, পরে আপনারা লিখবেন, একসাথে লিখবেন না। দেখেন আমি লিখেছি টি দা গোটায় কুট পড়ে বুড়ুই, কফি ও মুন এনে বেশি বেশি খায়। দেখছেন, ট্রি দে গুঠায় কুট পড়ে বুড়ুই, কফি ও মুন এনে বেশি বেশি খায়। এই যে ট্রি হচ্ছে 1 নাম্বার, দেগ হচ্ছে 2 নাম্বার,
উঠায় হচ্ছে 3 নাম্বার, উট হচ্ছে 4 নাম্বার, পরে হচ্ছে 5 নাম্বার, বুড়ুই হচ্ছে 6 নাম্বার, কফি হচ্ছে 7 নাম্বার, মুন হচ্ছে 8 নাম্বার, এনে হচ্ছে 9 নাম্বার। আপনাদের জন্য 2 মিনিট সময়, এটা লিখেন, লিখার পর 2 মিনিট সময় মুখস্থ করেন। আমি জিজ্ঞাসা করব, মুখস্থ করেন। 42 বাজে, আমি 45-এ আপনাদেরকে জিজ্ঞাসা করব। 3 মিনিট সময় দিয়েছি লিখা এবং মুখস্থ করা। কষ্ট করে লিখেন এবং মুখস্থ করেন। 3 মিনিট সময়, 45-এ আপনাদেরকে জিজ্ঞাসা করব। 3 মিনিটের ভিতরে মুখস্থ করবেন। আগে বলবেন স্যার হয়ে গেছে পারবো, এগুলো বলবেন না। মুখস্থ করেন। আমার অভিজ্ঞতা থেকে বলি, জানা আছে কতটুকু হয়েছে, এর জন্য বলবো আগে আপনি মুখস্থ করেন। একদম ক্লাসের পড়া ক্লাসেই শিখে নিতে হবে। এক মিনিট বাকি আছে এখনো, এখনো 1 মিনিট বাকি আছে, চাইলে মুখস্থ করতে পারবেন। ত্রিশ সেকেন্ড বাকি আছে। শেষ, পারবেন? সময় শেষ, আর দিতে পারবো না। পারবেন কিনা একটু কমেন্টসে জানান তো। ট্রি দে গুটায় কুট পড়ে বুড়ুই, কফি ও মনে নে বেশি বেশি খায়। ট্রি দে গুটায় কুট পড়ে বুড়ুই, কফি ও মুন এনে কি করে, বেশি বেশি খায়। আসেন এখন আমরা এটা লিখি, পারবেন জানি আমি। আমরা সাজাবো, একদিকে লিখবো ক্রম, একদিকে লিখবো নাম, একদিকে লিখবো দেশের নাম। ক্রম, নাম, দেশের নাম। আমরা কে কততম ছিলেন এটা জানবো, তিনি কোন দেশের নাগরিক ছিলেন তাও আমরা জানতে চাই, তার নাম কি ছিল তাও আমরা জানবো। বুঝতে পেরেছেন? ট্রি দা গুটায় কুট পড়ে বুড়ুই, কফি ও মুনে নে বেশি বেশি খায়। প্রিয় শিক্ষার্থী, প্রথমে 1 থেকে 9 পর্যন্ত সিরিয়াল করব। কোন জায়গায় কাজ করব? প্রথমে ক্রমতে। এই যে দেখেন, নামেও কোনো কাজ করব না, দেশের নামেও কোনো কাজ নাই, আপনারাই লিখবেন। 1 নম্বরে দেখেন কি আছে আমার, 1 নম্বরে কি আছে? ট্রি। তাহলে এই যে 1 দিয়ে একটা চিহ্ন দিয়ে লিখবেন ট্রি। 2 নাম্বার, আমার সূত্রে রয়েছে দাগ। 3 নাম্বার, আমার সূত্রে রয়েছে উঠায়। আমি 1 থেকে 3টা সিরিয়াল করে দিয়েছি, আপনারা 1 থেকে 9 পর্যন্ত সিরিয়াল করেন। নাম্বারিং দেয়া আছে, আপনি শুধু নিচে নিচে লিখবেন টেনে টেনে। 1 থেকে 3 দিলাম। 4 নম্বরে কোট, 5 নম্বরে পড়ে, 6 নম্বরে বুড়ুই, 7 নম্বরে কফি, 8 নম্বরে মুন, 9 নম্বরে এনে। এভাবে সিরিয়াল করে আমাকে কমেন্টসে জানান, দু একজন লিখে জানান যে স্যার এইভাবে সিরিয়াল করেছি, তখন আমি বুঝতে পারবো যে আপনারা ঠিক মতো সিরিয়াল করতে পেরেছেন কিনা। 1 থেকে 9 পর্যন্ত সিরিয়াল দেয়া আছে, দেখে দেখে লিখেন।
লিখেন, লিখার পর সিরিয়াল আমাকে হয়তো ছবি তুলে পারেন বা যেভাবে পারেন একটু একজন এখানে দেখেন দেখেন, বা যে কেউ একটা সিরিয়াল লিখেন, সবাই দেখতে পারবে। একজনই লিখেন, সিরিয়ালটা সবাই দেখতে পারে 1 থেকে 9 পর্যন্ত। এক থেকে 9 পর্যন্ত লিখেছেন সবাই? তাহলে আর আমাকে দিকে, তাহলে আমরা চলে যাই। প্রাণপ্রিয় শিক্ষার্থী, 1 নম্বরে আমাদের সূত্রে আছে ট্রি। ট্রি দিয়ে নামের নিচে লিখেন ট্রিক ভ্যালি। ট্রি দিয়ে নামের নিচে লিখেন ট্রিক ভ্যালি। ট্রি দিয়ে ট্রিক ভ্যালি, দেশের নাম হচ্ছে নরওয়ে। ট্রি দিয়ে ট্রিক ভ্যালি, দেশের নাম হচ্ছে নরওয়ে। ট্রি দিয়ে ট্রিক ভ্যালি, দেশের নাম হচ্ছে নরওয়ে। 2 নম্বরে হচ্ছে দেগ। লিখেছেন 1 নম্বরটা দেগ হ্যামারশোল্ড। দেগ হ্যামারশোল্ড, দেশের নাম হলো সুইডেন। দেগ হ্যামারশোল্ড, দেশের নাম হলো সুইডেন। তো দেখেন আমরা 2 নম্বরে ছিল দেগ। দেগ দিয়ে আমরা বুঝলাম দেগ হ্যামারশোল্ড তিনি কোন দেশের নাগরিক? সুইডেনের নাগরিক। দেগ হ্যামারশোল্ড জাতিসংঘের কততম মহাসচিব? 2য় মহাসচিব। 3 নম্বর আমাদের সূত্রে আছে কি দেখেন উঠায়। উঠায় দিয়ে লিখবেন উতান্ড, নামের নিচে লিখেন উতান্ড। উঠায় দিয়ে আমরা বুঝবো উতান্ড, দেশের নাম হচ্ছে মায়ানমার। উতান্ড, দেশের নাম হচ্ছে মায়ানমার। এই প্রশ্নটা অনেক চাকরির পরীক্ষা আসে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উতান্ড। এই প্রশ্ন বহু চাকরির পরীক্ষা এসেছে। তাহলে মিয়ানমার জাতিসংঘের 3য় মহাসচিবের নাম হচ্ছে উতান্ড, দেশের নাম হচ্ছে মায়ানমার। 4 নম্বরে আমাদের সূত্রে আছে কোড। কোড দিয়ে আমরা লিখবো নামের নিচে কোড ওয়ার্ল্ড হেইম। কোড ওয়ার্ল্ড, কোড ওয়ার্ল্ড হেইম, দেশের নাম হচ্ছে অস্ট্রিয়া। কোড ওয়ার্ল্ড হেইম, দেশের নাম হচ্ছে অস্ট্রিয়া। কোড ওয়ার্ল্ড হেইম, দেশের নাম হচ্ছে অস্ট্রিয়া। আপনার চাকরির পরীক্ষা প্রশ্ন যদি আসে কোড ওয়ার্ল্ড হেইম জাতিসংঘের কততম মহাসচিব? প্রথম থেকে আবার একটু বলেন। আমার একজন ভাই বোন শামসুন নাহার, উনি সুন্দর করে লিখে দিয়েছেন একদম ট্রি দেখ উঠায় কুট পড়ে বুড়ুই কফি মুন এনে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সকলের পক্ষ থেকে। তাহলে কুট ওয়ার্ল্ড হেইম, দেশের নাম হচ্ছে অস্ট্রিয়া। প্রথম থেকে বলেছিলেন ট্রি দিয়ে ট্রিক ভ্যালি, দেশের নাম নরওয়ে। দিয়েক দিয়ে দেগ হ্যামারশোল্ড, দেশের নাম সুইডেন। উঠায় দিয়ে উতান্ড, দেশের নাম মায়ানমার। কুট পরে কুট ওয়ার্ল্ড হেইম, দেশের নাম হচ্ছে অস্ট্রিয়া। এই যে 5 নম্বরে আমাদের সূত্রে রয়েছে পরে। পরে দিয়ে লিখবেন পেরেজ দা কুয়েলার। পেরেজ দা কুয়েলার, দেশের নাম হচ্ছে পেরু। পেরেজ দা কুয়েলার, দেশের নাম হচ্ছে পেরু। পেরেজ দা কুয়েলার, দেশের নাম হচ্ছে পেরু। পেরেজ দা কুয়েলার, দেশের নাম হচ্ছে কি? পেরু। আশা করি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আপনারা লিখতে পেরেছেন। পেরেজ দা কুয়েলার, দেশের নাম হলো পেরু। তাহলে পেরেজ দা কুয়েলা জাতিসংঘের কততম মহাসচিব? 5ম মহাসচিব। কোন দেশের নাগরিক? পেরুর নাগরিক। দেখেন আমাদের সূত্রে 6 নম্বরে রয়েছে বুড়ুই। 6 নম্বরে রয়েছে বুড়ুই। বুড়ুই মানে হচ্ছে বুট্রুস গালি। বুড়ুই দিয়ে আমরা বুঝবো আমরা বুট্রুস গালি, দেশের নাম হচ্ছে মিশর। বুড়ুই দিয়ে বুট্রুস গালি, দেশের নাম হচ্ছে মিশর। বুড়ুই দিয়ে বুট্রুস গালি, দেশের নাম হচ্ছে মিশর। বুড়ুই দিয়ে বুট্রুস গালি, দেশের নাম হচ্ছে মিশর। পরে লিখবেন 7 নম্বরটা কোফি আনান। বুট্রুস গালি, দেশের নাম হচ্ছে মিশর। 7 নম্বরটা হচ্ছে কফি।
কফি দিয়ে লিখবেন কফি আনান, কফি দিয়ে কফি আনান, কফি আনান। দেশের নাম কি বলেন তো একটু? কফি আনানের দেশের নাম কি? কফি আনানের দেশের নাম কি? ঘানা, উত্তর সঠিক। হায় হায়, বাংলাদেশ একজন বলছে। কফি আনানের নাম হচ্ছে ঘানা, লিখে ফেলেন। পরেরটা হচ্ছে বান কি মুন, মুন দিয়ে লিখবেন বান কি মুন। দেশের নাম দক্ষিণ কোরিয়া, বান কি মুন। দেশের নাম দক্ষিণ কোরিয়া, বান কি মুন দেশের নাম দক্ষিণ কোরিয়া। 9 নম্বরে আমাদের সূত্রে দেখেন কি আছে। 9 নাম্বার, এনে, এনে দিয়ে কি হবে একটু বলেন তো? এনে দিয়ে কি হবে? অ্যান্তোনিও গুতেরেস, এনে দিয়ে লিখবেন অ্যান্তোনিও গুতেরেস। দেশের নাম হচ্ছে পর্তুগাল, এনে দিয়ে অ্যান্তোনিও গুতেরেস। দেশের নাম হচ্ছে পর্তুগাল। আপনার চাকরির পরীক্ষা প্রশ্ন আসবে, জাতিসংঘের নবম মহাসচিবের নাম কি, অথবা জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্তোনিও গুতেরেস। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনি এ পর্যন্ত লিখতে পেরেছেন। জাতিসংঘের যে মহাসচিব, জাতিসংঘের মহাসচিবদের নাম আপনাকে কিভাবে আপনি সহজে মনে রাখতে পারেন তার একটা কৌশল, শর্ট টেকনিক আপনাকে শিখিয়ে দিয়েছি। আশা করি প্রাণপ্রিয় শিক্ষার্থী, এর ভিতর থেকেই শুধুমাত্র আপনার আগামী বিসিএস পরীক্ষায় 42তম 43তমতে একটা প্রশ্ন এই জায়গা থেকেই কমন পেয়ে যেতে পারেন। এই যে জাতিসংঘের মহাসচিবদের নাম, কে কততম, কোন দেশের নাগরিক, এখান থেকে। এখন 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন, হেডলাইন করবেন সদস্য পদ পাওয়ার, সদস্য পদ পাওয়ার প্রথম ধাপ, সদস্য পদ পাওয়ার প্রথম ধাপ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, কার সদস্যপদ পাওয়ার? জাতিসংঘের সদস্যপদ পাওয়ার। কারণ আমাদের হেডলাইন ছিল জাতিসংঘে বাংলাদেশ, আমাদের হেডলাইন ছিল জাতিসংঘে বাংলাদেশ। তো আমরা যেহেতু, তাহলে লিখছেন, আপনি লিখতে হবে সদস্য পদ পাওয়ার প্রথম ধাপ। সদস্য পদ পাওয়ার প্রথম ধাপ লিখে আন্ডারলাইন করবেন। হ্যাঁ স্যার, আমি ক্লাসে, আপনাকে তো ফোন দিয়ে পাচ্ছি না আমি। আচ্ছা, আমি আপনাকে টাকা পেয়েছি, আপনাকে আমি ফোন দিচ্ছি অনলাইনে আমি। সদস্য পদ পাওয়ার প্রথম ধাপ। প্রিয় শিক্ষার্থী, এই যে সদস্য পদ পাওয়ার প্রথম ধাপ, আমরা জাতিসংঘের সদস্য পদ পাওয়ার জন্য লিখবেন নিচে স্টার চিহ্ন দিয়ে 8 আগস্ট 1972 সালে, 8 আগস্ট 1972 সালে বাংলাদেশ জাতিসংঘের, 8 আগস্ট 1972 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ পাওয়ার জন্য, বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ পাওয়ার জন্য প্রথম আবেদন করে। 8 আগস্ট 1972 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ পাওয়ার জন্য প্রথম আবেদন করে। জাতিসংঘের সদস্য পদ পাওয়ার জন্য প্রথম আবেদন করে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 10 আগস্ট 1972 সালে, 10 আগস্ট 1972 সালে চীন এই প্রস্তাবে, 10 আগস্ট 1972 সালে চীন এই প্রস্তাবে ভেটো প্রদান করে। 10 আগস্ট 1972 সালে
চীন এই প্রস্তাবে ভেটো প্রদান করে। 10 আগস্ট 1972 সালে চীন এই প্রস্তাবে ভেটো প্রদান করে। আশা করি প্রিয় শিক্ষার্থী আপনি লিখতে পেরেছেন। ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি এটা মানি না। ভেটো শব্দের অর্থ হলো আমি এটা মানি না। একটা নোট লিখেন NOT দিয়ে, একটা নোট লিখবেন। 17 অক্টোবর 1972 সালে জাতিসংঘ বাংলাদেশকে 17 অক্টোবর 1972 সালে জাতিসংঘ বাংলাদেশকে স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা দেয়। 17 অক্টোবর 1972 সালে 17 অক্টোবর 1972 সালে জাতিসংঘ বাংলাদেশকে স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা দেয়। 17 অক্টোবর 1972 সালে জাতিসংঘ বাংলাদেশকে স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা দেয়। আপনার চাকরির পরীক্ষা প্রশ্ন আসবে, বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে প্রথম কোন দেশ ভেটো প্রদান করেছিল? চীন ভেটো প্রদান করেছিল। ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি এটা মানি না। এই দেখেন আমি 73 তো মনে হয় লিখলাম না, লিখছি কোথাও ভুল করে। আমার তো 72 দেয়া, আমার তো 72 দেয়া ভাই। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। সদস্য পদ পাওয়ার দ্বিতীয় ধাপ, এটা ছিল প্রথম, এখন দ্বিতীয়। লিখবেন সদস্য পদ পাওয়ার দ্বিতীয় ধাপ, লিখে আন্ডারলাইন করবেন। সদস্য পদ পাওয়ার দ্বিতীয় ধাপ, লিখে আন্ডারলাইন করবেন। লিখবেন 1973 সালে 1973 সালে বাংলাদেশ জাতিসংঘের 1973 সালে বাংলাদেশ জাতিসংঘের 72 আর 73 এ চায়না ভেটো দিয়েছিল, এটা জানতাম। জি না, 72 সালে দিয়েছিল ভেটো প্রথমবার আমরা যখন আবেদন করি। নোটটা আরেকবার বলবো, আচ্ছা ঠিক আছে। 17 অক্টোবর 1972 সালে জাতিসংঘ বাংলাদেশকে স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা দেয়। এখন বলবেন আমরা যে জায়গায় পয়েন্টে রয়েছি, সদস্য পদ পাওয়ার দ্বিতীয় ধাপ, সদস্য পদ পাওয়ার দ্বিতীয় ধাপ। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। 1973 সালে বাংলাদেশ 1973 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ পাওয়ার জন্য দ্বিতীয়বার আবেদন করে। 1973 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ পাওয়ার জন্য দ্বিতীয়বার আবেদন করে। দ্বিতীয়বার আবেদন করে দাড়ি দিয়ে লিখবেন। এবারও চীন ভেটো প্রদান করে। 1973 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ পাওয়ার জন্য দ্বিতীয়বার আবেদন করে। দাড়ি দিয়ে লেখার জন্য বলেছিলাম, এবারও চীন ভেটো প্রদান করে। দেখছেন 2বার চীন ভেটো প্রদান করলো। এখন আমার কিছু শিক্ষার্থী রয়েছে যাদের মনের মধ্যে দেখা দিয়েছে, স্যার চায়নার সমস্যা কি ছিল, স্বাভাবিক অর্থেই ভেটো কেন দেয়? প্রাণপ্রিয় শিক্ষার্থী, চায়নার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল পাকিস্তানের সাথে। পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে চায়না আমাদেরকে ভালোবাসে নাই। পাকিস্তান পেয়ারা পাকিস্তান থাকার কারণে আমাদের সাথে তাদের বারবার ভেটো দিয়েছে। তো ভেটো দিয়েও তো ওনার সফল হতে পারে নাই। আমরা সদস্য পদ অর্জন করেছিলাম ইনশাআল্লাহ। 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন সদস্য পদ অর্জন। সদস্য পদ অর্জন লিখে আন্ডারলাইন করবেন।
সদস্য পদ অর্জন লিখে আন্ডারলাইন করবেন। লিখবেন 1974 সালে 1974 সালে চীন কোনো ভেটো প্রদান না করায় 1974 সালে চীন কোনো ভেটো প্রদান না করায় 1974 সালে চীন কোনো ভেটো প্রদান না করায় জাতিসংঘের সাধারণ পরিষদের 29তম অধিবেশনে জাতিসংঘের সাধারণ পরিষদের 29তম অধিবেশনে 17 সেপ্টেম্বর 1974 সালে 17 সেপ্টেম্বর 1974 সালে 17 সেপ্টেম্বর 1974 সালে 136তম দেশ হিসেবে 136তম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে। আমি প্রথম থেকে বলি, 1974 সালে চীন কোনো ভেটো প্রদান না করায় জাতিসংঘের সাধারণ পরিষদের 29তম অধিবেশনে 17 সেপ্টেম্বর 1974 সালে 17 সেপ্টেম্বর 1974 সালে 136তম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে। আশা করি প্রিয় শিক্ষার্থী আপনারা লিখতে পেরেছেন। এতটুকু পর্যন্ত কি লিখতে পেরেছেন? জাতি জানতে চায়, এতটুকু পর্যন্ত কি লিখতে পেরেছেন? অনেকেই বলেছেন জি স্যার, জি স্যার। আচ্ছা, যাই হোক, একটু আপনাদের কাছ থেকে টিটু হালদার, আপনি কি আছেন? একটু আপনাকে দেখতে চাচ্ছে জাতি। আপনার কণ্ঠে যদি একটা গান শোনাইতেন আমাদেরকে তাহলে খুব ভালো হতো। কি এক লাইনে একটা গান শোনানো যায় না? যায় না? কেউ আছেন? কোন শিল্পী আছেন এক লাইনের? কি কামরুন নাহার আপু চলবে? হ্যাঁ, এই যে 2 হাত দিয়ে না। তাহলে কে আছেন? কোন শিল্পী নাই আমাদের এখানে? 1 মিনিটে এক লাইন শোনানোর জন্য কোন শিল্পী নাই? আমি পারি না ভাই, আমি পারবো না। তাহলে কবিতাও তো শোনানো যায়, ঠিক না? অনলাইনের ক্লাস হয়তো আরো আধা ঘন্টা 35 মিনিট চলবে, কিন্তু কেউ কি নাই আমাদেরকে একটা, স্যার আপনার চেয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বললেন না, কেউ নাই তাহলে? ঠিক আছে, তাহলে ক্লাসেই যাই, কি করবো আর। আমি এস শামস ভাই বলছেন উনি শোনাবেন একটি গান অথবা কবিতা। দেন শামস ভাইকে একটু সুযোগ দেন, আপনি মিউট করে শুনান। ও সাদিয়া আপু আছেন আমাদের সাথে, বাহ। জুয়ার ভাই দিয়েছেন, বলেন শামস ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার দেশের গান বলি। হ্যাঁ বলেন বলেন। আচ্ছা স্যার, ঠিক আছে। যেই মাটির লোক মুক্তি সেনা দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। আমার নেটওয়ার্কের প্রবলেম করতেছে যেই এটা বোধহয়। মাটির বুকে ঘুমিয়ে হ্যাঁ নেটওয়ার্কের লক্ষ প্রবলেম। মুক্তি সেনা ওকে, ধন্যবাদ দে ধন্যবাদ। না, তোরা দে। থ্যাংক ইউ স্যার। ওকে, না নেটওয়ার্কের কারণে একটু ইয়ে হয়েছে। আচ্ছা, এই যে আমাদের সাদিয়া আপু, বলেন গান অথবা কবিতা কি বলবেন বলেন।
হ্যাঁ বলেন। কোথায় সাদিয়া আপু বলেন। কি জুবাইর ভাই? তোমাকে চাই শুধু, তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই শুধু, তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আমার জীবন তুমি, আমার মরণ তুমি, তুমি ছাড়া আর পারি না আমি। আর কে আছেন? সাদিয়া আপু আপনার গান শুনতে শুনতে আমারই চলে আসছে একটা, কি করব? স্যার আমি বলবো হ্যাঁ বলো বলো। তুমি কেডা? লোকমান। লুকমান ভাই, একজন জিজ্ঞাসা করছিল যে তুমি কেডা, সে বলে আমি তোমার জেডা। স্যার আমি যেটা হয় কেন যেটা বলছে আর কি। আসসালামু আলাইকুম। জি জি, সাদিয়া আপু নাকি? জি জি কানেক্টেড হয়েছি আমরা, বলেন। জি স্যার। হুম। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি, 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 ভালোবাসি ভালোবাসি তোমার। ভালোবাসি তোমাকে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, অনেক ভালো হয়েছে, ঠিক না? অনেক সাধনার পরে আমি আমি পেলাম তোমার এলাম মন, তোমার মন, এলাম খুঁজে এলাম ভুবনে আমার আপনজন। তুমি কাছে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমাকে। আচ্ছা না, দেন, দেন ভাই দেন, আনমিউট করেন সবাই তাড়াতাড়ি করেন, সিঙ্গারের অভাব হচ্ছে না। কি বুঝলেন আমার শিল্পীরা? আনমিউট হয় নাই তো সবাই, এখনো হয় নাই। এই যে একটু হালকা পাতলা একটু হয়ে গেল আর কি, ঠিক আছে? তাহলে আমরা আবার চলে যাই। আমরা জাতিসংঘের সদস্যপদ অর্জন করলাম। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আপনারা দেখতে পেলেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ, জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ, জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ। লিখেছেন, লিখবেন 1986 সালে, 1986 সালে, 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের, 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে, 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে, জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হয়,
জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হয়? আমি প্রথম থেকে বলি, ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হয়। দাড়ি দিয়ে লিখবেন, এ সময় সভাপতিত্ব করেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সভাপতিত্ব করেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। এ সময় সভাপতিত্ব করেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। এ সময় সভাপতিত্ব করেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন, জাতিসংঘে বাংলায় ভাষণ। জাতিসংঘে বাংলায় ভাষণ লিখে আন্ডারলাইন করবেন। এটা লিখার কি প্রয়োজন আছে? আমরা তো সবাই জানি 25 সেপ্টেম্বর 1974 সালে বঙ্গবন্ধু দিয়েছেন। এটা মনে হয় না আর দরকার আছে, এটা আমরা পারবো। বুঝতে পেরেছেন? 25 সেপ্টেম্বর 1974, এটা আমরা পারি। এখন লিখবেন, এভারেস্টে বাংলাদেশ। এভারেস্টে বাংলাদেশ। এভারেস্টে বাংলাদেশ লিখে আন্ডারলাইন করবেন। এভারেস্টে বাংলাদেশ কি হেডলাইন করতে পেরেছেন? এভারেস্টে বাংলাদেশ কি হেডলাইন করতে পেরেছেন? তবুও লিখলে ভালো, তাহলে তো লিখে ফেলবা। 25 সেপ্টেম্বর 1974 সালে বঙ্গবন্ধু প্রথম জাতিসংঘে বাংলায় ভাষণ দেন। যিনি বলেছেন জুবায়ের প্রথম। তো হেডলাইনটা কি লিখতে পেরেছি আমরা? এভারেস্টে বাংলাদেশ। এভারেস্টে বাংলাদেশ লিখে আন্ডারলাইন করবেন। অনেকে বলেছেন লিখতে পেরেছেন। প্রাণপ্রিয় শিক্ষার্থী লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, 23 মে 2010 সালে 23 মে 2010 সালে প্রথম বাংলাদেশী হিসেবে 23 মে 2010 সালে প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্টে যান মুসা ইব্রাহিম। 23 মে 2010 সালে প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্টে যান মুসা ইব্রাহিম। 23 মে 2010 সালে প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্টে যান মুসা ইব্রাহিম। আশা করি লিখতে পেরেছেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, 21 মে 2010 সালে 21 মে 2010 না, সরি 21 মে 2012 হবে। 21 মে 11 সাল, হ্যাঁ 21 মে 2011 সালে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে 21 মে 2011 সালে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এভারেস্টে যান এম এ মুহিত। 21 মে 2011 সালে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এভারেস্টে যান এম এ মুহিত। 21 মে 2011 সালে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এভারেস্টে যান এম এ মুহিত। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, 19 মে 2012 সালে 19 মে 2012 সালে 19 মে 2012 সালে প্রথম বাংলাদেশী নারী হিসেবে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এভারেস্টে যান। প্রথম বাংলাদেশী নারী হিসেবে এভারেস্টে যান নিশাত মজুমদার। আশা করি প্রাণপ্রিয় শিক্ষার্থী লিখতে পেরেছেন। 19 মে 2012 সালে প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্টে যান
নিশাত মজুমদার প্রথম নারী বাংলাদেশী হিসেবে, প্রথম নারী বাংলাদেশী হিসেবে এভারেস্টে যান নিশাত মজুমদার। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন 26 মে 2012 সালে, 26 মে 2012 সালে দ্বিতীয় বাংলাদেশী নারী হিসেবে, 26 মে 2012 সালে দ্বিতীয় বাংলাদেশী নারী হিসেবে এভারেস্টে যান ওয়াসফিয়া নাজনীন। 26 মে 2012 সালে দ্বিতীয় বাংলাদেশী নারী হিসেবে এভারেস্টে যান ওয়াসফিয়া নাজনীন। দ্বিতীয় বাংলাদেশী নারী হিসেবে এভারেস্টে যান ওয়াসফিয়া নাজনীন। আশা করি প্রাণপ্রিয় শিক্ষার্থী লিখতে পেরেছেন। আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন সর্বশেষ কে গিয়েছিলেন, সর্বশেষ কে গিয়েছেন কমেন্টসের মাধ্যমে জানান। সর্বশেষ কে গিয়েছেন, সর্বশেষ কে গিয়েছেন একটু কমেন্টসের মাধ্যমে জানান, দেখতে চাই যদি বলতে পারেন। সর্বশেষ কে গিয়েছেন কমেন্টসের মাধ্যমে জানাতে হবে। সর্বশেষ কে গিয়েছেন, না ওয়াসফিয়া নাজনীন না। আপনারা বলেন সর্বশেষ কে গিয়েছেন, আমি শুধু বলে দিব আর লিখবেন তা তো যে কেউ এভাবে পরীক্ষায় লিখতে পারবে। একটু বলতে হবে সর্বশেষ কে গিয়েছেন, নাহলে আমি বলে দিব, কিন্তু আমি বলে দেওয়ার আগে দেখতে চাই আপনাদের কতটুকু কি অবস্থায় আছে। এভারেস্টে সর্বশেষ কে গিয়েছেন, এত কঠিন প্রশ্ন না, কিন্তু বুঝতে পেরেছেন, চাইলেই পারা যায়। দেখি কে লিখেছেন, নিশাত মজুমদার না। সময় 2 মিনিট, সময় 2 মিনিট, বুঝে শুনে বলেন, দেখতে চাই। সময় 2 মিনিট, দেখি কেউ আছেন কিনা, না থাকলে তো আমরা বলে দেব, অসুবিধা নেই, কোনো প্রবলেম না, আমরা বলে দিতে পারি। লিখবেন সর্বশেষ বাংলাদেশী হিসেবে, সর্বশেষ বাংলাদেশী হিসেবে এভারেস্টে যান 20 মে 2013 সালে। সর্বশেষ বাংলাদেশী হিসেবে এভারেস্টে যান 20 মে 2013 সালে মোহাম্মদ খালিদ হোসেন। মোহাম্মদ খালিদ হোসেন সর্বশেষ বাংলাদেশী হিসেবে যান 20 মে 2013 সালে মোহাম্মদ খালিদ হুসাইন। মোহাম্মদ খালিদ হুসাইন। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, এটা কি খুব কঠিন ছিল আমাদের? আমার তো মনে হয় না এত বেশি কঠিন ছিল, তারপর আমরা পারি নাই। 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন প্রিয় শিক্ষার্থীরা, 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। সবাই মে মাসে কেন প্রাণপ্রিয় শিক্ষার্থী এটা বলবো? প্রাণপ্রিয় শিক্ষার্থী, মে মাসে পাহাড়ে ওঠার জন্য সবচেয়ে উপযুক্ত সময়, এর জন্য মে মাসে। আপনি লিখবেন স্যাটেলাইট যুগে বাংলাদেশ লিখলে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 লিখবেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 লিখে আন্ডারলাইন করবেন।
ওয়েদার উপকূল তাকায়, হ্যাঁ রাইট। লাস্ট ডেট আবার বলবো, 20 মে 2013। তো লিখছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কি সবাই লিখতে পেরেছেন? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, ওকে ঠিক আছে লিখবেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এটি বাংলাদেশের, এটি বাংলাদেশের, এটি বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে, এটি বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে, এটি বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন এটিকে মহাকাশে পাঠানো হয়, এটিকে মহাকাশে পাঠানো হয় 11 মে 2018 সালে, এটিকে মহাকাশে পাঠানো হয় 11 মে 2018 সালে, 11মে 2018 সালে। দাড়ি দিয়ে লিখবেন বাংলাদেশ টাইম হলো 12 মে, এটিকে মহাকাশে পাঠানো হয় 11মে 2018 সালে, 11মে 2018। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের টাইম, আর 12মে 2018 হচ্ছে বাংলাদেশ টাইম। এটিকে মহাকাশে পাঠানো হয় 11মে 2018 সালে। প্রথম লাইনটা আরেকবার বলেছিলাম, এটি বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন এই খাতে ব্যয় হয়েছে মানে খরচ হয়েছে। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন এই খাতে, এই খাতে ব্যয় হয়েছে 2902 কোটি টাকা মাত্র, এই খাতে ব্যয় হয়েছে 2902 কোটি টাকা মাত্র, এই খাতে ব্যয় হয়েছে 2902 কোটি টাকা মাত্র। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন এটিকে নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম হলো, এটিকে নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম হলো, এটি বলতে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, এটিকে নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম হলো, এটিকে নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম হলো তেলেস এলেনিয়া, এটিকে নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম হলো তেলেস এলেনিয়া স্পেস, এটিকে নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম হলো তেলেস এলেনিয়া স্পেস। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন তেলেস এলেনিয়া স্পেস হলো ফ্রান্সের কোম্পানি, তেলেস এলেনিয়া স্পেস হলো ফ্রান্সের কোম্পানি, তেলেস এলেনিয়া স্পেস হলো ফ্রান্সের কোম্পানি। অনেক চাকরির পরীক্ষা এসেছে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কে নির্মাণকারী প্রতিষ্ঠান কোন দেশের কোম্পানি? তেলেস এলেনিয়া স্পেস। শিওর লিখেছেন প্রিয় শিক্ষার্থী? নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কে, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কে বহনকারী রকেটের নাম হলো, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কে বহনকারী রকেটের নাম হলো ফ্যালকন 9। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কে বহনকারী রকেটের নাম হলো ফ্যালকন 9। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কে বহনকারী রকেটের নাম মানে যে রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছিল তার নাম হচ্ছে ফ্যালকন 9। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর স্থায়িত্ব, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর স্থায়িত্ব
18 বছর। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর স্থায়িত্ব 18 বছর। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর স্থায়িত্ব 18 বছর। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর স্থায়িত্ব 18 বছর। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন হলো 2টি। বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন হলো 2টি। বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর গ্রাউন্ড স্টেশন হলো 2টি। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর গ্রাউন্ড স্টেশন হলো 2টি। একটা হলো গাজীপুর, আরেকটা হচ্ছে রাঙ্গামাটি। ওই যে রাঙ্গামাটির বেতগুনিয়ায়। একটি হচ্ছে রাঙ্গামাটির বেতকুনিয়া, একটা হচ্ছে গাজীপুর। যদি বলেন স্যার স্পেসিফিক গাজীপুরের কোন জায়গায়, তাহলে জয়দেবপুর। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর গ্রাউন্ড স্টেশন হলো 2টি। একটা হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে, আরেকটা হচ্ছে রাঙ্গামাটির বেতগুনিয়ায়। একটা হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে, আর হচ্ছে রাঙ্গামাটির বেতগুনিয়ায়। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। মহাকাশে স্যাটেলাইট পাঠানোর তালিকায়, মহাকাশে স্যাটেলাইট পাঠানোর তালিকায় বাংলাদেশের অবস্থান। মহাকাশে স্যাটেলাইট পাঠানোর তালিকায় বাংলাদেশের অবস্থান 57তম। মহাকাশে স্যাটেলাইট পাঠানোর তালিকায় বাংলাদেশের অবস্থান 57তম। মহাকাশে স্যাটেলাইট পাঠানোর তালিকায় বাংলাদেশের অবস্থান 57তম। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কে, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কে মহাকাশে পাঠানোর সময়, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কে মহাকাশে পাঠানোর সময় স্লোগান ছিল। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কে মহাকাশে পাঠানোর সময় স্লোগান ছিল। বলেন তো কি স্লোগান? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কে মহাকাশে পাঠানোর সময় স্লোগান ছিল, কি স্লোগান ছিল জাতি জানতে চায়। প্রাণপ্রিয় শিক্ষার্থী, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কে মহাকাশে পাঠানোর সময় স্লোগান ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কে মহাকাশে পাঠানোর সময় স্লোগান ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সব পড়াইছি। লিখেছেন প্রাণপ্রিয় শিক্ষার্থী। তাহলে দেখেন, এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 বাংলাদেশের বর্তমান সময়ে যে যে চাকরির পরীক্ষাগুলো হচ্ছে, নামাজের পূর্ব নয়, নামাজের ছোট, আমাদের ক্লাসই শেষ, আমাদের জাতীয় অর্জন ছিল এতটুকু পর্যন্ত। বুঝতে কি পেরেছেন? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, এভারেস্টে বাংলাদেশ, মহাকাশে, তারপর জাতিসংঘে বাংলাদেশ, এবং জাতীয় কিছু বিষয় নিয়ে জাতিসংঘ নিয়ে আলোচনা করলাম। জাতীয় অর্জন থেকে যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ এখান থেকেই প্রশ্ন পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার জন্য দোয়া করবেন। যে ইনফরমেশন গুলো পেলেন কাজে লাগাবেন, এই প্রত্যাশায় আজকের মতো একেবারেই বিদায়। এই মাসে আর আপনাদের সাথে আমার দেখা হবে না। তো বিকাল 5টা থেকে যারা কার্নিভালে থাকবেন, ভূগোল ক্লাসে আপনাদের সাথে আমার 3 থেকে 4 ঘন্টা কথা হবে। এই নিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।